রক্তই নদী প্রবাহিত হতো। এবার বখতিয়ার খিলজির আক্রমণের পর লক্ষণ সেন এসেছিলেন এই জায়গায় আত্মগোপন করার জন্য। আচ্ছা, সেই সময় কবি জয়দেব ছিলেন এখানকার সভাকবি, তিনি রোজ এখানে আসতেন। হঠাৎ দেখেন যে একটা মানুষকে বলি দেওয়ার জন্য এক কাপ। Hey everyone, welcome to my channel, welcome to Stay with Sangeeta. আজকে তোমাদেরকে আমি ওয়েলকাম করলাম হচ্ছে তোমাদেরকে এবার সিনটা দেখিয়ে দিই, সিনারিওটা। মাঝে মাঝে আমি না ভাবি ক্যামেরাটা এইখানে, তাও তোমাদেরকে এবার ব্যাক ক্যামেরা দেখো জাস্ট জায়গাটা। আমরা হচ্ছে এখন বোলপুরে রয়েছি, তোমাদের সাথে আরও নাইস নাইস ব্লগ আসবে। দেখো কি সুন্দর জায়গাটা, জাস্ট অসাম। জানো তো আমরা সেদিনকে বাড়ি থেকে বেরিয়েই ছিলাম হচ্ছে পুজো দেব বলে। তো আমরা গুগল থেকে একটা বোলপুরের অনেক পুরনো মন্দিরের সন্ধান পেয়েছিলাম, তো সেখানেই যাওয়ার জন্য আমরা গাড়িতে উঠে পড়েছিলাম। দেখতেই পাচ্ছ আশেপাশে প্রচণ্ড জঙ্গল, আর এখানে আমাদের হনুমানজির দেখা হয়ে গেছে। দেখো এই যে মন্দিরটা যেটা আমরা প্রথমে গিয়েছিলাম, এই মন্দিরটা হচ্ছে দেউল বলে এই জায়গাটার নাম, যেটা বোলপুরে পড়ে। এখানে একটা হিস্টোরিক্যাল প্লেসও রয়েছে। তো চলো তোমাদেরকে এই প্লেসটা দেখিয়ে দেওয়া যাক। আর এই লাল মাটির রাস্তা, তারপরে হচ্ছে তোমার সেখানে বসে একটুখানি চা খাওয়া, আর জাস্ট একটা দিন মানে কর্পোরেট দুনিয়ার বাইরে একটু নিজেকে মেডিটেট রাখা, এটাই কিন্তু নিজেদের সাথে নিজেদের একটা বড় চ্যালেঞ্জিং। এখানে তোমরা দুটো নাম দেখতে পাবে, একটা হচ্ছে ইছাই ঘোষ, আই থিঙ্ক, হ্যাঁ একটা হচ্ছে ইছাই ঘোষ বলে, আর একটা তোমরা দেখতে পাবে হচ্ছে, হ্যাঁ ইছাই ঘোষই দেখতে পাবে, আর একটা ওই মানে পরের মন্দিরটা দেখতে পাবে। তো এখানে উনি বেসিক্যালি এই জায়গাটাকে মানে তৈরি করেছিলেন, ওনার আমলেই তৈরি হয়েছিল। তো আমরা আরেকটু যখন ক্লোজে যাব দেখতে পাবো যে ভেতরে একটা শিব ঠাকুর মানে শিবলিঙ্গ রয়েছে। তো এটা দেখেই বুঝতে পারছো এটা অনেক পুরনো কিন্তু। আর জায়গাটা সেদিনকে ওয়েদারটাও ভালো ছিল, তাই তোমাদেরকে এত সুন্দরভাবে করে ঘুরিয়ে আমি দেখাতে পেরেছি, মানে বেসিক্যালি আমি দেখাচ্ছিলাম না। দেখো শিবলিঙ্গ রয়েছে, আর শিবলিঙ্গটাতে পুজোও হয়, তবে রোজ দিন কিন্তু এটা খোলা থাকে না। বেসিক্যালি তোমরা এখনই দেখতে পাচ্ছ তালা বন্ধ রয়েছে। আর এই হচ্ছে সবুজে ঘেরা একটা জায়গা, যেটা দেখলে কিন্তু মনটা সত্যিই ভালো লেগে যায়। আর হচ্ছে যে আমার যেটা সব থেকে মনে হচ্ছে যে আমাদের এখন কারেন্ট যা সিচুয়েশন, আমি জানি এখানে তোমরা এই ব্লগটা দেখলে অনেকে অনেক কিছু ভাবতে পারো, বাট জানো তো আমি কোনো জিনিস মুখে প্রকাশ করতে পারি না। বাট তার মানে এটা নয় যে আমি কিছু ফিল করি না, আমি কিছু বলি না বা সেই রিলেটেড কোনো ভিডিও বানাই না, বিকজ আমি জানি না আমি কী বলতে কী বলে ফেলবো, তাই আমি চুপ থাকাই সে সময় শ্রেয় মনে করি। তো যথারীতি এই কিউটিটাকে দাদা বিস্কিট দিচ্ছিল, আর আমি গিয়েছিলাম হচ্ছে বেসিক্যালি কিছু যদি জোয়ান টাইপের বা লজেন্স কিছু পাওয়া যায়, কারণ অনেকক্ষণ ধরে আমরা ট্রাভেল করছি, তো এক জায়গায় বসে বসে কোমর ব্যথা হয়ে গিয়েছিল। তাই জন্য মানে মামা দাদা ভাবলো যে একটুখানি চা খাওয়া যাক, আর আমি ভাবলাম যে একটা কিছু লজেন্স যদি পাওয়া যায়, সেই জন্যই এই ছোট্ট দোকানটায় গিয়েছিলাম। এনাদের দোকানটা ছোট্ট হতে পারে কিন্তু এনাদের ব্যবহারটা কিন্তু খুবই ভালো ছিল। আর জানো আরেকটা জিনিস, যে চাটা মানে দিয়েছিল ভীষণই সুন্দর, চাটা খেতে ছিল, আর চাটা অত্যন্ত রিজনেবল প্রাইস, অনলি 5 টাকা। এবার হচ্ছে যে আমরা নেক্সট মন্দিরে যাচ্ছি। তোমরা জাস্ট আশেপাশের জঙ্গলটা দেখো, মানে জাস্ট জঙ্গলটা দেখো। এখানে কিন্তু তোমরা সন্ধে 6টার পর আর ঢুকতেও পারবে না, বেরোতেও পারবে না, তাই মন্দির সমস্তটা বন্ধ হয়ে যায়। যাটুকু ওপেন থাকে তা হচ্ছে একদম সকাল ওই 7টা 8টা থেকে একদম সন্ধে 6টা অবধি। তবে আমার মনে হয় যে 6টার আগে এখান থেকে বেরিয়ে যাওয়াটাই ভালো। এবার এখানে নাকি শেয়াল, তারপরে খেউর বলে কিছু আছে, আমি জানি না। তো এরকম জিনিসগুলো এখানে আশেপাশে দেখতে পাওয়া যায়, তো এখান দিয়ে কেউই মোটামুটি 6টার পর আর যাতায়াত করে না। হালকা হালকা বৃষ্টি পড়ছিল, আমি তোমাদেরকে কাচের ওপর দিয়ে বৃষ্টিটা দেখিয়ে দিচ্ছিলাম, দেখতে ভালো লাগছিলো বলে তোমাদের সাথে শেয়ার করলাম। তো এভাবেই আমরা পৌঁছে গেছিলাম হচ্ছে এই শ্যামসুন্দরী মায়ের মন্দিরে। এরপর যে এই মন্দিরের যে সমস্ত ইতিহাস আছে সেটা তুমি শুনতে পাবে, তোমরা ওখানকারই একজন পুরোহিত ছিলেন, তার মুখ থেকে তোমরা শুনতে পাবে, কারণ মানে তিনি আমার থেকে অনেক ভালো জানবেন। তো আমি যতটা না তোমাদেরকে শুনে গুছিয়ে বলতে পারবো, উনি ওখানে প্রত্যেক দিন পুজো করতে আসেন, তো উনি আরও ভালো করে তোমাদেরকে এলাবোরেট করতে পারবে। তবে আমি একটা জিনিস তোমাদের বলে রাখি, যে এখানকার যিনি মা আছেন সেই মায়ের প্রথম পুজো হয়, তারপরেই কিন্তু দুর্গা পুজো স্টার্ট হয়।
তাহলে বুঝতেই পারছো কতটা জাগ্রত মা। আর একটা কথা সেটা হচ্ছে যে তোমার যে অষ্টমী নবমী আছে সেখানে নাকি মেলা ঠেলাও বসে থাকে, তো অনেকই জাগ্রত এই মা। চলো তাহলে ভেতরে যাওয়া যাক, তোমাদেরকে একটু মায়ের দর্শন করিয়ে দিই। তোমাদের যার যা মনস্কামনা আছে তোমরা কিন্তু অবশ্যই মায়ের থেকে মানে চেয়ে নিয়ে তো বলতে পারি না, তোমরা মাকে বলো, মা নিশ্চয়ই তোমাদের মানে সেই ব্যাপারগুলো তোমাদেরকে পাইয়ে দেবে। এই হচ্ছেন মা। এবার ঠাকুরমশাই চন্দন বাড়ছিলেন আমাদেরকে পুজো দেবে বলে, এটা তোমরা শোনো হিস্ট্রিটা। থেকে 70 ফুট উঁচু জায়গা, নিচে আপনার সমতল ভূমি আছে। সেই সমতল ভূমি দিয়ে এক সময় অজয় নদী প্রবাহিত হতো। এবার বখতিয়ার খিলজির আক্রমণের পর লক্ষণ সেন এসেছিলেন এই জায়গায় আত্মগোপন করার জন্য। আচ্ছা, সেই সময় কবি জয়দেব ছিলেন এখানকার সভাকবি, তিনি রোজ এখানে আসতেন। হঠাৎ দেখেন যে একটা মানুষকে বলি দেওয়ার জন্য এক কাপালিক প্রস্তুত হয়েছে। এবার তখন তাকে বলে, তুমি যে মানুষটাকে বলি দিচ্ছ তো মাকে দেখাতে পারবে? কাপালিক মাকে দেখাতে পারলো না। কবি জয়দেব মায়ের মূর্তির উপরে কৃষ্ণ রূপ দর্শন করেছিলেন, অর্থাৎ মা আপনার অসি ছেড়ে বাসি ধরেছিল, যার জন্য সেই দিন থেকে মায়ের নাম হলো শ্যামরূপা। নামের অপভ্রংশে অনেকে শ্যামারূপা, তার ব্যাখ্যা কালী এইসব বলতে থাকে, কিন্তু আসলে হচ্ছে এটা দুর্গা মূর্তি। এরপর আপনার এখানকার রাজা হয় সোম ঘোষ। সোম ঘোষের ছেলে ইছাই ঘোষ মাকে সাধনা করে সিদ্ধি লাভ করেন। ইছাই ঘোষের সঙ্গে আপনার লাউ সেনের যুদ্ধ হয়েছিল। উনি ছিলেন ধর্মরাজের উপাসক, ইছাই ঘোষ ছিলেন মায়ের উপাসক, যার ফলে সেই যুদ্ধে কেউ পরাজিত হয় না। পরবর্তীকালে ইছাই ঘোষকে মা বলেছিল শনিবার যুদ্ধে যাবি না। অন্যদিকে লাউ সেনকে ধর্মরাজ বলেছিল যদি শনিবার ইছাইকে যুদ্ধে নিয়ে আসতে পারিস তবেই পরাজিত হবে, তা না হলে চলে যেতে হবে। এবার শনিবার সপ্তমীর দিন ইছাই মায়ের পুজো নিয়ে ব্যস্ত ছিল। সেই সময় নিচে অজয় নদীর চরে এসে লাউ সেন বিভিন্ন রকম উস্কানিমূলক কথাবার্তা বলতে থাকে। তখন উনি মায়ের কথা না শুনে যুদ্ধে যান এবং পরাজিত হন। সেই সময় এখন যেমন দেখছেন উপরের উপর মূর্তি, নিচে শ্বেত পাথরের, আগে আপনার দুটো সোনার মূর্তি ছিল। এবারে ইছাই বলতে গেলেন যে আমার অবর্তমানে যদি মায়ের পুজো কেউ না করে, সেই জন্য উনি উপরের মূর্তিটাকে নিয়ে যেয়ে নিচে 108টা সিঁড়ি নেমে ডান দিকে একটা দ্বীপ সায়র ছিল, সেই সায়রের জলে মাকে বিসর্জন করে দেন। দ্বীপ সায়র। এরপর আপনার ইছাই ঘোষের মানস কন্যার বিয়ে দিয়েছিল আপনার পুরুলিয়া কাশীপুর মহারাজের ছেলের সঙ্গে। সে বলতে আমি মাকে নিয়ে যাব। যখন শোনে যে বাবা নিমন্ত, তখন নিচে আছে, এসে দেখে উপরের মূর্তিটা নাই, নিচেরটা আছে। এই নিচের মূর্তিটা নিয়ে যেতে যেতে মা বরাকর নদীতে পড়ে যান এবং ওখানে উনি কল্যাণেশ্বরী রূপে পুজো দেন। যার জন্য আমাদের এখানে ধরুন 12টার মধ্যে ভোগ পুজো শান্ত হয়, 12টার পর কল্যাণেশ্বরীতে পুজো হয়। এবারে 12টার মধ্যে অন্ন ভোগ বিভিন্ন রকম ভাজাভুজি এইসব করা সম্ভব হয় না, যার জন্য মাকে আমরা প্রত্যেকদিন পায়েস বা পরমাণের ভোগ নিবেদন করি। এই ভোগটা ধরুন ওই পার ডে আমাদের এখানে 100 টাকা করে খরচা হয়। এবারে অনেক অনেক ভক্ত আছে যারা ধরুন 10 দিন 20 দিন খরচা দিয়ে যায়, এবারে সেইভাবে চলে। আর দুর্গাপুজোর অষ্টমী নবমী সন্ধিক্ষণে এখানে একটা মেঘ গর্জনের মতন আওয়াজ হয়, যেটার নাম হচ্ছে আপনার তোপধ্বনি। এই আওয়াজটাকে দুভাগে ভাগ করে। অনেকে বলে বর্ধমান সর্বমঙ্গলা মন্দিরে কামান লাগা হতো, সেই আওয়াজ এখানে ভেসে আসতো। অনেকে বলতো যে এটা একটা প্রাকৃতিক আওয়াজ, কিন্তু এই আওয়াজটা এখন আর শোনা যায় না, কারণ সেই দিনে নাই করে প্রায় 25-30 হাজার মানুষের সমাগম হয় এবং মেলা বসে। আচ্ছা, দুর্গাপুজোর অষ্টমী ও নবমী দুদিন মেলা বসে এখানে। হ্যাঁ, এবং সেই সময় ধরুন ওই সরকারি অনুদান যেটা আপনার ওই 70,000 টাকা করে আমরা পাই, এবং বিভিন্ন মানুষ যেটা সাহায্য করে, কেউ হয়তো চাল, কেউ কলায়, কেউ পয়সা দেয়, সেই দিয়ে আমরা বর্ষণ করি। এইভাবেই আমাদের ওই জন্মাষ্টমী, রামনবমী, অক্ষয় তৃতীয়া এই সমস্ত অনুষ্ঠানগুলো হয়। আগে সরকারি অনুদান ছিল, ধরুন হেতমপুর রাজাদের অধীনে যখন মন্দিরটা ছিল, তখন আপনার আমাদেরকে 10 টাকা 5 আনা করে দক্ষিণা দিত, মায়ের 3 বার ভোগের ব্যবস্থা করেছিল। কিন্তু যখন ওই সমস্ত জমি জায়গা আপনার সরকারের হাতে চলে গেল, অর্থাৎ ফরেস্ট সরকারের হাতে, তখন বলে যে ঠাকুমশাই আমরা তার পয়সা দিতে পারছি না, আপনারা পুজো চালান না হয় ফেলে দিন। কিন্তু আমরা তো ফেলতে পারি না, তখন আমরা ওই আসতাম, এসে ধরুন ওই মায়ের পায়েসের ভোগ কল্যাণেশ্বরী বলতে মেসেঞ্জার কল্যাণেশ্বরী, সর্বমঙ্গলা মন্দির আমাদের বর্ধমানে আছে। হ্যাঁ, সর্বমঙ্গলা বর্ধমানে একদম।
এটা মায়ের একটা রূপ, মানে এনারই মায়ের একটা রূপ নাকি তিনজন? না না, সর্বমঙ্গলা মন্দিরে কামান রাখা হয়। হ্যাঁ, ওখানে কামান রাখা আছে এখন কামানটা। সেই আওয়াজটা এখানে আচ্ছা। এবং সেই আওয়াজটা শুনে আমাদের এখানে বলি। আর কল্যাণেশ্বরী মন্দির সাথে কল্যাণেশ্বরী মন্দির ওই যে উপরে একটা নিচে একটা আমাদের যে মূর্তি ছিল, আচ্ছা, এবার ইচ্ছাই ঘোষ তো ধরুন উপরের মূর্তিটাকে ফেলে দিয়েছিল, হ্যাঁ, আর নিচের মূর্তিটা ইচ্ছাই ঘোষের কোনো কন্যা সন্তান ছিল না, একটা পালিত কন্যা ছিল। এবারে সে যখন শুনে যে বাবা নিহত, তখন আসে, এসে দেখে যে উপরের মূর্তিটা নাই, নিচেরটা আছে। এই নিচের মূর্তিটা তখনকার দিকে আছে। যেতে যেতে মা বরাকর নদীতে পড়ে যান এবং ওখানে স্বপ্ন দেন যে আমি এখানে কল্যাণেশ্বরী রূপে পুজো নেব। আচ্ছা, ব্যাপারটা হলো এই। বুঝতে খুব ভালো করে সেদিনকে পুজো দিতে পেরেছিলাম আর এই মায়ের প্রসাদ পরমান্নটা পেয়েছিলাম। তারপরে চলে গিয়েছিলাম হচ্ছে লাঞ্চ করতে বনভীথির হেসেল ঘরে। তো মোটামুটি রিজনেবলই লেগেছিলো অ্যাপার্ট ফ্রম দ্য পোস্তর বড়া, কারণ পোস্তর বড়াগুলো এক একটা পিস 80 রুপিস করে নিয়েছিল, আর ওটা ছাড়া বাকি সবগুলোই আমার রিজনেবল লেগেছিলো। খাবার দাবারও খুব ভালো। তোমরা অবশ্যই বনভীথির হেসেল ঘরে কিন্তু ভিজিট করো, লাঞ্চ করো, আর আমাকে অবশ্যই কিন্তু ফিডব্যাকটা দিও যে ভালো কিনা। তবে আমি জানি তোমরা একবার খেলে নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। আর সামনে একটা সুন্দর দেখতে জঙ্গল দেখতে পেয়েছিলাম বলে আমি ভেতরে যাচ্ছিলাম হেঁটে হেঁটে, তারপরেই মামা ডেকে নিল। তো এই ব্লগটা আমি এখানেই শেষ করলাম।